বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি দ্বারা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী এই অধ্যায়ের 6.5 মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, এই ধর্মের ভিতর আমরা আজকে এই ভিডিওয় ঘ নম্বর আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আয়নীকরণ শক্তি কাকে বলে এবং এর উদাহরণ সম্পর্কে জানতে পারবো। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। Audio Jungle. তোমাদের পাঠ্য বইয়ের 107 পৃষ্ঠায় ঘ আয়নীকরণ শক্তি বিষয়টি দেয়া আছে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণুর থেকে একটি ইলেকট্রন অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ আয়নীকরণ শক্তি বিষয়টা কি দেখো, গ্যাসীয় অবস্থায় অর্থাৎ কোনো মৌল যখন গ্যাসীয় অবস্থায় থাকে অর্থাৎ ওর ভিতরে কি থাকে, তখন অণুগুলো থাকে, ছোটাছুটি করে। এখন সেই অবস্থা থেকে একটি ইলেকট্রন অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, কারণ আমরা জানি একটি মৌলের ভিতর যত সংখ্যক ইলেকট্রন থাকে তত সংখ্যক প্রোটন থাকে। এখন সেখান থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিলে একটা পজিটিভ চার্জ বেড়ে যাবে, তাই ধনাত্মক আয়নে পরিণত হবে। এই কারণে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি হচ্ছে এমন একটি শক্তি, একটি ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। পারমাণবিক ব্যাসার্ধ কমলে মৌলের নিউক্লিয়াসে থাকা প্রোটনগুলো আরও বেশি বল প্রয়োগ করে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে পারে, তাই ইলেকট্রনগুলো অপসারণ করতে আরও বেশি শক্তি প্রয়োগ করতে হয়। অর্থাৎ যত দূরের ইলেকট্রন হবে তত আয়নীকরণ শক্তির মান কম হবে, এবং যত কাছে ইলেকট্রন হবে তত আয়নীকরণ শক্তির মান বেশি হবে। কিন্তু যদি আমরা বলি যে অধাতুর ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান এদের অনেক কম হবে, আয়নীকরণ শক্তির মান ওদের অনেক বেশি হবে। এই হিসেবে বেশি হবে তার কারণ একটি ইলেকট্রনও ছাড়তে চায় না। আর আয়নীকরণ শক্তির মান ধাতুর ক্ষেত্রে অনেক কম হবে, কারণ শেষ কক্ষপথে একটি ইলেকট্রন ছাড়া থাকে, সেটা সরানো খুব ইজিলি। কিন্তু পরবর্তীতে একটি ইলেকট্রন সরানোর পর দেখা যাচ্ছে কি সোডিয়ামের একটি ইলেকট্রন সরানো হলো, পরবর্তীতে সোডিয়ামের আর 10টা ইলেকট্রন থাকবে। পরবর্তী ইলেকট্রন সরানো অনেক টাফ ব্যাপার, অনেক কষ্ট, কারণ ওই শক্ত এবং শক্তিশালীভাবে এই বন্ধনের সাথে যুক্ত থাকে পরের ইলেকট্রনগুলো, কারণ নিষ্ক্রিয় গ্যাস অবস্থার মতো আকারে থাকতে পারে, তাই সোডিয়াম থেকে 2টি ইলেকট্রন সরানো যায় না। এটা প্রায় অসম্ভব ব্যাপার, এমন হয়, অনেক শক্তি কাজে লাগে। এরপরে বলা হচ্ছে তোমাদের বই অনুসারে তোমরা দেখেছো পর্যায় সারণীর কোনো গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, কাজেই তার আয়নীকরণ শক্তি হ্রাস পায়। যত আকার বাড়ে তত কী হয়, আয়নীকরণ শক্তির মান কমে যায়। আবার অন্যদিকে একই পর্যায়ে বামে থেকে ডান দিকে গেলে যেহেতু পরমাণুর আকার হ্রাস পায় তাই আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। মানে ধাতব ধর্ম যেদিকে বেশি সেদিকে আয়নীকরণ শক্তির মান কম, অধাতব ধর্ম যেদিকে বেশি সেখানে আয়নীকরণ শক্তির মান বেশি। উদাহরণ পর্যায় 3 লক্ষ্য করলে দেখা যায় সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এর মধ্যে সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, তাই সিলিকনের আয়নীকরণ শক্তির মান বেশি এগুলোর মধ্যে। আবার গ্রুপ 1-এর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এর মধ্যে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, সুতরাং লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান এই মানগুলোর সবচেয়ে বেশি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আয়নীকরণ শক্তির মানটা তাহলে কি দাঁড়ালো? একটি মৌলের সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ঋণাত্মক আয়ন সরিয়ে তাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি কাজে লাগে সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। আমরা এটা বুঝতে পেরেছি আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওয় এতটুকুই আলোচনা ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।